সামগ্রী এবং স্মারক দিয়ে সম্মানিত করতে চাই। আমি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব যিনি করছেন প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী ইন্দুনন্দন দত্ত মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়ের হাতে উপহার সামগ্রী এবং স্মারক তুলে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা সবাই করজোরে হাততালির মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানাবেন। স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী ইন্দুনন্দন দত্ত মহোদয়। শিক্ষার্থীরা সবাই করজোরে হাততালির মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানাবেন। ধন্যবাদ। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি সাহসী ভূমিকা রেখেছিলেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবে যিনি সদা সক্রিয় ছিলেন সেই সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠান উপলক্ষে কিছু বলার জন্য। বক্তব্য রাখছেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়। শুভ সকাল। আমি এমন একটি স্কুল অ্যান্ড কলেজে আজকে এসেছি, আমি মনে করি এটা আমার নিজের একটি প্রতিষ্ঠানে আমি এসেছি, কারণ এই প্রতিষ্ঠানটির পাশে আমার নিজের একটি হসপিটাল আছে এবং আমি ইনফ্যাক্ট বড় হয়েছি, যদিও আমার অরিজিনাল বাড়ি চন্দনাইশ, কিন্তু বাঁকুড়িয়াতে আমি বড় হয়েছি এবং ক্লাস 1 থেকে এখানে আমার বড় হওয়া। বাট আমি যখন মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হই 84 সালে চিটাগাং মেডিকেল কলেজে, সেই 84 সাল থেকে আজকে 24 সাল, 40টা বছর মনে হয় আমি এখানে আছি। এটা আমার ঘর, এটা আমার এলাকা, এরা আমার প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে সবাই আমার প্রতিবেশী। এটাই বলছি, বাঁকুড়িয়াতে আমার বেড়ে ওঠা সব কিছু, চন্দনাইশ আমার বাড়ি, কিন্তু এই এলাকাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আপন, কারণ এখানে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি এবং কাটাচ্ছি। প্রতিনিয়ত এখানে আমার আসতে হবে, এই স্কুলটির পাশ দিয়ে আমি যাই। কাজে আজকের এই প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের যে অনুষ্ঠানটির আজকে আয়োজন করা হয়েছে, বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025, আজকে এখানে যিনি সভাপতিত্ব করছেন উনি অত্যন্ত কাছের আমার সাথে দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে, শ্রী ইন্দুনন্দন দত্ত। উনি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। বিশেষ অতিথি হিসাবে যাদের বক্তব্য আপনারা শুনেছেন, বিশেষ করে ডাক্তার শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রামের একজন নামকরা চক্ষু বিশেষজ্ঞ সার্জন। উনি লায়ন্সের গভর্নর ছিলেন, সমাজসেবায় ওনার যথেষ্ট অবদান আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ওনাকে আসার জন্য। এবং বিশেষ অতিথি হিসাবে এখানে আমাদের ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস, উনিও এখানে নামকরা একজন ডাক্তার এই এলাকার, এবং ওনার চিকিৎসা নেয়নি এমন রোগী কম আছে। এবং আরেকজন অতিথি এখানে আছেন প্রফেসর ডক্টর রঞ্জিত কুমার চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা। একটু আগে শ্রীপ্রকাশ বিশ্বাস সাহেব বলেছেন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। আমাদেরকে এই যে ছোট্ট এই মোবাইল থেকে দূরে সরে এসে
আমরা যদি আজকে প্রকৃতিকে ভালোবাসতে পারি, আমরা যদি আজকে হাঁটতে পারি, ঘুরতে পারি, একটু স্পোর্টস অ্যাক্টিভিটিসে থাকতে পারি, তাহলে পরে বিভিন্ন রোগ নিয়ে পরবর্তী বয়সে ডাক্তারদের কাছে যাওয়া লাগে না। আমি দেখি, আমি যে ফিজিক্যাল মেডিসিন ডাক্তার, আমি তাদেরকে কিছু ব্যায়াম দিই, পরে যখন রুগী বারবার আসতে থাকে আমি বলি ব্যায়ামগুলো করেন কিনা, তখন বলে যে না ব্যায়াম তো করতে পারি না। দেখুন, ব্যায়ামগুলো যদি করতেন তাহলে ডাক্তারের কাছে আসা লাগতো না। এই ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলো কিছু সুনির্দিষ্ট ব্যায়াম আছে যেগুলো আমি রুগীদের শিখিয়ে দিই। কাজে এইগুলো হচ্ছে ধরেন আমাদের যে ডেইলি এক্সারসাইজ অ্যাক্টিভিটিস, আমাদের মর্নিং টু নাইট অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আমরা বলি এডিএন। এই যে আজকে আপনারা টুথ ব্রাশ করছেন, আপনার মুখটা পরিষ্কার করছেন, কিছু খাওয়া দাওয়া করছেন, কিছু রান্নাবান্না করছেন, সব কিছু ঝুঁকে ঝুঁকে করতে হচ্ছে। ঝুঁকে করতে গিয়ে আপনার কিন্তু সামনের মাসেলগুলো স্ট্রং হয়ে যাচ্ছে, ফ্লেক্সর মাসেল। পিছনে যে একটা মাসেল আছে যেটাকে আমরা বলি এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল, ব্যাক মাসেল, নেকে আছে, কোমরে আছে, প্রত্যেকটা জায়গায় ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। কাজে এই যে একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে না ফ্লেক্সরস অ্যান্ড এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলের মধ্যে, যার কারণে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। আমাদের যদি এই দুইটা মাসেলের যদি ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু আমাদের কোমরও ব্যথা হতো না, ঘাড়ও ব্যথা হতো না, এবং আমাদের যে কোয়াড্রিসেপস এখানে যে আসলে এই ধরনের একটা আমার মনে হয় আমাদের কিছু স্লোগান আমাদের দিতে হবে, যে হর্ন বাজাবেন না, হর্ন বাজালে আইনের আওতা, এইগুলি কিছু স্লোগান আমরা দিব। আমরা মনে হয় প্রবর্তক স্কুল কলেজের পক্ষ থেকে আপনারা দেন, আমরাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কথাটা আপনারা একটু আগে বলছেন, আসলে বাচ্চাদের খুব নয় যে ক্লাইমেটে পড়াশোনার মনোনিবেশ হয় না, এরা এবং শিক্ষকরা কনসেন্ট্রেট করতে পারে না, সেটা একদম একটা সত্যি কথা। কাজে এই জিনিসটা আমার মনে হয় আমাদেরকে একটা সচেতনতা, গণসচেতনতা, একদিন দরকার হলে আমি এখানে আসবো, আপনারা থাকবেন, স্টুডেন্টরা থাকবেন, প্ল্যাকার্ড থাকবে, হর্ন বাজাবেন না, এই ধরনের কিছু মোটিভেশনাল প্রোগ্রাম সোফার আমার মনে হয় যদি করা যায় তাহলে পরে এই জিনিসটা আমার মনে হয় ইমপ্রুভ হবে। এবং এটা নিয়ে শুধু একদিন হবে না, স্টুডেন্টরা অলওয়েজ একটা মানববন্ধনের মতো এখানে করতে থাকবে প্ল্যাকার্ড দিয়ে। এটা দরকার হলে ঘন ঘন করতে হবে একদিন পর পর, তাহলে আস্তে 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 বন্ধ হয়ে যাবে। এবং আমরাও সে ধরনের কিছু মোটিভেশনাল স্লোগান আমরাও দিব স্কুলের পক্ষ থেকে, আপনারাও যারা আছেন এখানে সভাপতি সাহেব সহ ওনারাও এই উদ্যোগটা নেবেন। আমি মনে করি এইভাবে করতে হবে আমার প্রতিটি কাজে। আমি আসলে ব্যায়ামের দিক থেকে এখন অন্যদিকে চলে গেছি। আজকে আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি যেটা শপথ নিয়েছি, আমি বলেছি আমি একজন নগর সেবক হিসেবে কাজ করতে চাই। আমি চাই যে এই শহরটা সুন্দর থাকুক, মানুষগুলো তাদের নগরের যে সুবিধা পাওয়ার কথা সেগুলো পায়, অ্যাটলিস্ট তারা যাতে সুন্দর করে যানজট কমিয়ে সুনির্দিষ্ট স্থানে তারা যেতে পারে, ময়লা আবর্জনাগুলো যাতে না থাকে, তাদের মৌলিক যে চাহিদা, তাদের যে বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস, শিক্ষা এবং স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এগুলো তো আছেই, শিক্ষা স্বাস্থ্যের যাতে নিশ্চয়তা তারা পায়। আজকে আমি শিক্ষার কথা বলতে গেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ সহ 100টি প্রতিষ্ঠান আছে। আমি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই কথাটি বলেছি, নৈতিক শিক্ষার কোনো ধরনের অল্টারনেটিভ নেই, আমাদেরকে মোরাল এডুকেশনের দিকে জোর দিতে হবে। মোরাল এডুকেশনের দিকে জোর দিতে হলে আমাদেরকে বইয়ের বাইরের জগতে আমাদেরকে যেতে হবে। তাহলে পরে আমি দেখতে পাবো একটা ভিক্ষুক একটা কষ্ট করছে, তাকে আমরা কিছু সাহায্য করতে পারি, যে হয়তো বা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আবার ডিপেন্ডেন্ট না এরকম অনেক ভিক্ষুক আছে যারা কাজ করতে পারে, তারা না, বয়স হয়ে গেছে, তারা কিছু করতে পারছে না, একজন ঠেলা গাড়ি চালাচ্ছে, একটা রিক্সা চালক। এই যে ছাত্ররা ছোটকাল থেকে যদি এইগুলো শিখে, তাহলে তার মনের মধ্যে একটা ডিস্ট্রেস পিপলসের জন্য তাদের কি দায়িত্ব থাকা উচিত সেটা অবশ্যই তারা বুঝতে পারবে।
আজকে হয়তো বা আমি বারবার যেটা বলে আমি ডাক্তার হয়েছি, শ্রীপ্রকাশ সাহেব ডাক্তার হয়েছে, বিদ্যুৎ সাহেব ডাক্তার হয়েছে, নন্দন দত্ত একজন নামকরা সোসাইটির ব্যক্তি, রঞ্জিত স্যার প্রফেসর। বাট দিন শেষে যখন আমি ডাক্তার হয়ে একজন গরিব রোগীর বিনামূল্যে চিকিৎসা করতে না পারবো, সেখানে আমার ওই ডাক্তারি বিদ্যার দিন শেষে আর কোনো দাম থাকবে না। ঠিক একইভাবে আজকে একজন প্রফেসর, একজন মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে যখন পাঠদান করাতে পারবেন, তখন সেই শিক্ষার কোনো আর দাম থাকবে না। এখানে আমাদের মোরাল এডুকেশনের দরকার, নৈতিক শিক্ষার দরকার। কাজেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমরা ছেলেদেরকে একটি মানবিক একটি সমাজ করতে পারবো, মানবিক একটা শহর, মানবিক একটা রাষ্ট্র, নৈতিক একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো। এবং নৈতিক রাষ্ট্র আমরা যখন গড়ে তুলতে পারবো, তখন সততা, দেশপ্রেম, মানবতা এগুলি জেগে উঠবে। দেশ একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। দিস ইজ দ্য কনসেপ্ট। এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমি স্কুলের বাচ্চাদেরকে যে কথাটি বলি, যে ময়লা আবর্জনা যেগুলো আমাদের জলাবদ্ধতার মূল কারণ, এই যে পলিথিন, প্লাস্টিক, এই যে প্লাস্টিক, আজকে ধরুন এই প্লাস্টিক আমি না দিয়ে আপনার কাছের কিছু জার আপনি রাখতে পারতেন, কাঁচের গ্লাস রাখতে পারতেন। সো ইজ এ লাইক এ ক্যাম্পেইনিং যে আমরা প্লাস্টিকের বোতল আর ব্যবহার করবো, আমরা এগুলি ফেলবো না, আমরা পলিথিন ফেলবো না, প্লাস্টিক ফেলবো না, কোনো ধরনের আবর্জনা ফেলবো না যেগুলো জলাবদ্ধতার কারণ হচ্ছে। আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে আমরা ফেলবো। প্রয়োজনে আমরা এখন ডাস্টবিন দিচ্ছি, কিছু ডাস্টবিন দিচ্ছি, সেগুলো আপনাদের স্কুলে যদি লাগে, এখানে ছেলেরা ওই ডাস্টবিনগুলো এখানে 4-5টা ডাস্টবিন আপনারা রাখতে পারেন। আমার সিটি কর্পোরেশন থেকে কেউ একজন যোগাযোগ করলে আমি সেগুলো দিয়ে দেবো, এখানে আপনারা রাখেন। খুব সুন্দর ডাস্টবিনগুলো, সেগুলো বাচ্চারা ময়লাগুলো সেখানে রাখতে পারে। সো আমি এইটাই বলছি যে আপনি ওই স্কুলের বাচ্চাদেরকে এমনভাবে শিখান যে বাচ্চারা যাতে সাপোজ একটা চকলেট দিলেন, চকলেটের কাভারিংসটা সে কোথায় ফেলছে দেখবেন, সে কি ডাস্টবিনে ফেলছে নাকি বাইরে ফেলে দিচ্ছে। তখনই তাকে শেখাবেন যে এটা তো একটা ফেলার জায়গা না, তুই ডাস্টবিনে ফেলে। এই শিক্ষাগুলো স্কুল থেকে যখন আমি দিব, ঘরে তখন তার মাকে শেখাবে, বাবাকে শেখাবে। আজকে আমি বিভিন্ন খাল পরিষ্কার করতে গিয়ে দেখি প্রতিটা খালকে তারা একটা গার্বেজ স্টেশনে পরিণত করেছে, এটা ময়লার একটা স্টেশনে পরিণত করেছে। বিশেষ করে খালের পাশে যে বাড়িগুলো আছে, তারা আর ময়লাগুলো নিচে আর রাখে না, তারা উপর থেকে সব খালের মধ্যে ফেলতে থাকে। আমি খাল পরিষ্কার করতে গিয়ে দেখেছি খালের মধ্যে ল্যাপ, তোষক, টিভির বক্স, পলিথিন, প্লাস্টিক তো আছেই, এগুলো উদ্ধার করছে। তাহলে চিন্তা করুন, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের একটা সম্পদ। এই যে খাল, নালা, আপনার ধরেন আজকে পুকুর, জলাশয়, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো হারিয়ে যাওয়ার কারণে আমরা 60 দশকের যে চট্টগ্রাম আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমাকে আমার যে স্যার যিনি মারা গেছেন এলজিআরডির, উনি অত্যন্ত এই যে অ্যাডভোকেট হাসান আরিফ সাহেব, এলজিআরডির যিনি মিনিস্টার ছিলেন, উনি আমাকে শপথ দেওয়ার পর বলছে, সাদাত তুমি আমাকে এই 60 সালের চট্টগ্রাম ফিরিয়ে দিতে পারবে? স্যার আমি চেষ্টা করব, তবে জনগণ তো বেড়ে গেছে। 60 সালের যে জনগণ ছিল, এখন তো জনগণ হয়ে গেছে চট্টগ্রামে 70 লক্ষ, তখন হয়তো বা ছিল 10 লক্ষ অথবা 15 লক্ষ। কাজে এটা একটা ডিফিকাল্ট হবে, বাট আমি চেষ্টা করব। আমি এই জন্যই বলছি, স্যারের চেহারাটা আমার ভেসে ওঠে, তো এই জন্যই গণসচেতনতার কোনো বিকল্প নেই। আজকে আমরা সিডিআই খাল পরিষ্কার করছে, যেটা 36টা খাল, আপনারা জানেন 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা, যেটা ছিল 6,000 সেটা হয়ে গেছে 14,000। প্রকল্পের ব্যয় বেড়েছে। আবার সিটি কর্পোরেশনের ওই ধরনের কোনো তাদেরকে প্রজেক্ট দেওয়া হয়নি 16 সালে, যেটা সিডিকে দেওয়া হয়েছে। একটা মাত্র বারোপাড়ার খাল, সেটা ইনশাল্লাহ এই বছরের শেষের দিক শেষ হবে। তো খাল পরিষ্কার, খাল এগুলো করা ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আপনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারবেন যে এটা আমার শহর, আমার শহরকে আমি পরিষ্কার রাখবো, এটা এই শহরে আমার বাবারা বাস করেছে, এই শহরে এখন আমি বাস করছি, এরপরে আমার সন্তানরা বাস করবে, এইভাবেই যদি আমরা চিন্তা করি, তাহলে ময়লাগুলো আমরা রাস্তায় ফেলবো না, আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। পলিথিন, প্লাস্টিক, কটশিট, যত ধরনের অপচনশীল
দ্রব্য আছে আমরা কোনো কিছুই বাইরে ফেলবো না যেগুলো নালা নর্দমাতে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমি আসলে স্যারের কথা বলছি, আমি স্যারকে বলেছি স্যার আমি মিনিমাম কিছু দিঘিকে উন্মুক্ত করতে চাই, যেগুলো দিঘি আমরা যারা ব্যবসা করি বাণিজ্য করি, চট্টগ্রামটাকে আমরা বাণিজ্যিক নগরীতে পরিণত করেছি, কিন্তু আমাদের মনের মধ্যে সারাক্ষণ বাণিজ্য করছে, আমরা জনগণের জন্য কিছু করছি না, টাকাগুলো শুধু আমার নিজের জন্য পরিবারের জন্য আর বিদেশে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর আমার দিঘি নালাগুলো সব দখল করছে। আশকার দিঘির নাম শুনেছেন, দেখেছেন কেউ? কেউ দেখেছেন? দেখেননি। কারণ ওই যে দেখবেন কিভাবে, সেখানে যে ব্যবসায়ীরা আপনার ফার্নিচারের ব্যবসায়ীরা সেটা দখল করে রেখেছে। আমি তাদেরকে বলেছি এই দিকে উন্মুক্ত করে দিতে হবে, এটা জনগণের সম্পদ, জনগণ এই দিকে দেখবে, এই দিকের পারে ঘুরবে, সেখানে ওয়াকওয়ে হবে, শিশু পার্ক হবে, সেখানে আমার মারা বোনেরা বাচ্চারা সেখানে ঘুরতে থাকবে রাতেও, এই পরিবেশ সৃষ্টি হতো। ঢেবার পাড়ের নাম শুনেছেন কিন্তু ঢেবার পাড় কেউ দেখেনি। ভেলোয়ার দিঘির নাম শুনেছেন কিন্তু ভেলোয়ার দিঘি গিয়ে কেউ আনন্দ উপভোগ করে। সেগুলি আমি করতে চাই, এগুলো আমি করতে চাই। আমি পত্রিকাকে বলেছি আপনারা এভাবে লিখুন এগুলোর বিরুদ্ধে, যারা আজকে বাণিজ্যিকরণের নামে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিপ্লব উদ্যানের মধ্যে একটা সৌন্দর্যবর্ধন এলাকাকে সেখানে বিল্ডিং এর পর বিল্ডিং করার পায়তারা করেছিল। যেদিন আমি শপথ নিয়েছি 2 দিনের মাথায় বিপ্লব উদ্যানের সমস্ত বিল্ডিং আমি ভেঙে দিয়েছি, আপনারা দেখেছেন। এবং সেখানে একটা গ্রিন পার্ক হবে, হাঁটার জায়গা হবে, একটা ছোট্ট শিশু পার্ক হবে, বাচ্চারা অ্যাডাল্ট এবং মা বোনেরা সেখানে ঘুরবে, হাঁটবে, শ্বাস নেবে, যে শ্বাসের কথা বলেছেন আমার শ্রীপ্রকাশ বিশ্বাস সাহেব। সবুজ, যেটাতে আমরা বলি সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, আমরা অক্সিজেন নিচ্ছি, গাছ সে অক্সিজেন আমাদের দিচ্ছে, আর আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, গাছ সেটা নিচ্ছে। কাজে গাছ আমাদের কি উপকার করছে? গাছ প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আর গাছ আমরা কেটে ফেলছি। আমরা প্রতিনিয়ত গাছ কেটে ফেলছি, আমার অক্সিজেনের যে ফ্যাক্টরি সেটাকে আমরা কেটে ফেলছি। আজকে থেকে শপথ নিতে হবে, গাছ আমরা কাটবো না, আমরা গাছকে রক্ষা করবো, যে গাছ থেকে আমি অক্সিজেন নিচ্ছি, যে গাছ আমার সবচেয়ে দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড সেটাকে খেয়ে ফেলছে। কাজে গাছ কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলছে, অক্সিজেন দিচ্ছে, আমরা অক্সিজেন দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিচ্ছে। কাজে এই যে একটা আমাদের মধ্যে একটা ভারসাম্য, এই ভারসাম্যটা আমরা নষ্ট করতে দেব না। এগুলি আমাদের ছোটকাল থেকে শিখতে হবে এবং আমাদেরকে গাছ রোপণ করতে হবে। ছোট বাচ্চাদেরকে কোনো একটা জায়গায় গিয়ে গাছ রোপণ করার একটা কর্মসূচি দেবেন, তাহলে পরে সে আস্তে আস্তে শিখবে গাছ আমাদের পরম বন্ধু, এটা শিখাতে হবে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো যখন তারা শিখবে, তারা ওই যে নৈতিক শিক্ষা বিষয়ে তাদের একটা ধারণা হবে এবং মনোযোগতে সেটা যখন হবে, আলটিমেটলি গিয়ে সেখানে তারা অবশ্যই আলোকিত মানুষ হিসাবে চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে তারা প্রতিষ্ঠিত হতে পারে। এবং আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই, প্রতিটি স্কুলে টিচার অনেকে আছে, এখানে আমি জানি না আপনাদের এখানে কোনো চাইল্ড সাইকোলজিস্ট আছে কিনা, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখবেন অনেক বাচ্চারা কিন্তু অনেক মেধাবী আছে, কিন্তু তারা কিন্তু অমনোযোগী থাকে। অমনোযোগিতার কারণ আপনাকে বের করতে হলে ওই চাইল্ড সাইকোলজিস্ট লাগবে, যাকে আপনি সপ্তাহে 2 দিন 3 দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। সে ওয়াচ করবে, আপনারা আগের থেকে লিস্ট করে রাখবেন কোন কোন বাচ্চা পড়ালেখার মধ্যে অমনোযোগী, তারা ভালো রেজাল্ট করছে না, সেগুলোকে কনসেন্ট্রেট করে তাদেরকে যদি ওইভাবে সাইকো অ্যানালাইসিস করে, সাইকোথেরাপি যেটাকে বলে, কথার মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে তার মনোজগতের মধ্যে পড়াশোনার প্রতি এবং টিচারদের প্রতি তাদের যে রেসপেক্ট, ছোটদের প্রতি তাদের যে স্নেহ, বড়দের প্রতি সম্মান, এটা আস্তে 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 শিখতে পারে। এবং এখানে যে মেয়েরা আছে, মেয়েদের প্রতি তাদেরকে একটা ছোট বোনের মতো তাদেরকে একটা সম্মান, বড়দেরকে বড় বোনদের মতো সম্মান, এই যে জায়গায় গিয়ে যখন তারা শিখতে পারবে, তখন দেখবেন তারা আরও বেশি মনোযোগী হবে, আরও বেশি তাদের মানবিকতা বাড়বে, আরও তাদের সাথে একটা ইন্টারেকশন বাড়বে। এইভাবে আমাদের সোসাইটিকে সুন্দর করতে হবে। পরিশেষে যে কথাটি বলে আমি শেষ করতে চাই, ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই।
আমরা আজকে করি কি, সকালে নাস্তা না করে দৌড় মেরে আমরা স্কুলে চলে আসি। এটা কখনো করা যাবে না। মর্নিং ব্রেকফাস্ট কখনো স্কিপ করা যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? এই ব্রেকফাস্ট না করলে হয় কি, সকাল থেকে প্রায় 5-6 ঘন্টা এক নাগারে যে আমি একটা ব্রেইনের চর্চা করছি, আমি অ্যাটলিস্ট যদি কিছু ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস যুক্ত খাবার না খেয়ে আসি, তাহলে বলে আমার ব্রেইন কাজ করবে না। আমি যতই মেধাবী হই না কেন, টিচার যতই বলুক না কেন, আমার ব্রেইন সেল ঠিক মতো কাজ করবে না। তাহলে মর্নিং ব্রেকফাস্টে আমাদের কি খেতে হবে? অ্যাটলিস্ট কিছু না হলেও 1 গ্লাস দুধ, একটা ডিম, একটা কলা, একদম 10 মিনিটে এটা খাওয়া যায়। অন্যগুলো রান্না করতে করতে অনেক সময় লাগে, এগুলো একদম দুধ আদর্শ খাদ্য, সমস্ত কিছু এখানে আছে, এই জন্য এটাকে আদর্শ খাদ্য বলা হয়। ডিমের মধ্যে সবই আছে এবং একটা কলার মধ্যে সব কিছু আছে। তাহলে এই 3টা খাবার যদি আমরা খেয়ে ফেলতে পারি, তাহলে আমাদের ব্রেন ওয়ার্ক করবে। সো আজকে আমি আসলে অনেক বলে ফেলেছি, আমার আরও প্রোগ্রাম আছে। আমার আসলে ভালো লাগছে আপনাদের সাথে করে থাকতে, আরও থাকতে পারলে ভালো লাগতো। আমি আছি, আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সবার সার্বিক সুস্থতা এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এত সুন্দরভাবে কিভাবে সুস্বাস্থ্য রক্ষা করা যায় এবং পরিবেশ রক্ষায় উপদেশমূলক বক্তব্য প্রদানের জন্য। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ ব্যস্ততা আছে, বেশিক্ষণ থাকতে পারবেন না। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কলেজ শাখা এবং স্কুল শাখার যারা বিজয়ী হয়েছে তাদের পক্ষে শুধু একটা আইটেমে পুরস্কার বিতরণ করার জন্য। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করছেন, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ এবং প্রবর্তক সংঘ বাংলাদেশের সম্মানিত সভাপতি শ্রী ইন্দুনন্দন দত্ত মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের এই মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন নগর পিতা, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজ অনুভাবক ডাক্তার শাহাদাত হোসেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি